শিক্ষক মহাশয় এবং সহকারী শিক্ষক এবং অশিক্ষক মণ্ডলী এবং আমার সামনে দণ্ডায়মান সমস্ত শিক্ষার্থীকে জানাই আজকের দিনের বিশেষ শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং উষ্ণ শীতের সংবর্ধনা এবং রক্তিম শুভেচ্ছা। তোমরা সকলে অবগত যে আজকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, অস্ত্র তো ভগবান যদি চান তাহলে আমরা মৃত্যুবরণ করব শহীদের মতো। জীবনে যদি ঝুঁকি সংগ্রাম না থাকে তাহলে আমাদের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। এই সমস্ত আগুন ঝরা বক্তব্যে তৎকালীন ব্রিটিশ ভারতে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল, আলোড়িত হয়েছিল সংগ্রামী মানুষের মন। এই উজ্জীবিত মন নিয়ে তরুণ বিপ্লবীরা স্বাধীন ভারতকে, পরাধীন ভারতকে কিভাবে স্বাধীনতা অর্জন করা যায় সেই আশায় ছিল। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তার বক্তব্য, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই মন্ত্রে দীক্ষিত হয়ে ব্রিটিশ শাসকরা তাকে 11 বার কারারুদ্ধ করেছিলেন। কিন্তু বিপ্লবী যে প্রচেষ্টা, নেতাজি সুভাষচন্দ্রের যে স্বাধীন চেতনা মনকে, তার স্পৃহাকে কোনো মতে বাধা দিতে পারেনি। এই স্বাধীন চেতা বীর মহানায়কের জন্ম হয়েছিল 1897 সালে উড়িষ্যার কটক শহরে। বাবার নাম জানকীনাথ বসু, মায়ের নাম প্রভাবতী দেবী। তারা 14 জন ভাই বোন ছিলেন। তার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র হচ্ছেন নবম। বাল্যকাল থেকে তিনি পড়াশোনায় খুবই মেধাবী ছিলেন। উড়িষ্যার কটকে তার প্রাথমিক পর্ব শুরু হয় এবং কলকাতায় 1913 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন এবং সেখানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ওটেন সাহেবের যে একটা বিরূপ মন্তব্য, অর্থাৎ ভারতীয়দের প্রতি একটা বিরূপ মন্তব্য করায় তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন এবং সেখান থেকে তাকে রাস্টিকেট করা হয়েছিল। কেননা তাকে দৈহিক অত্যাচারের প্রমাণ দিয়ে তাকে সেখান থেকে বার করে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে বাংলার বাগ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স নিয়ে তিনি ভর্তি হলেন এবং সেখান থেকে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং 1919 সালে তিনি বিদেশে চলে যান উচ্চশিক্ষার জন্য এবং সেখান থেকে তিনি অনুভব করেন যে ভারতবর্ষে 1919 সালে একটা উত্তাল পরিবেশ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেছিলেন এবং এই খবর পেয়ে তিনি সেখান থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে তিনি ভারতবর্ষে চলে আসেন এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেন এবং কংগ্রেস দলে যোগদান করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ইচ্ছা ছিল যে গান্ধীজির যে নিয়ম অর্থাৎ অহিংস নীতি, সেই অহিংস নীতিকে তিনি মানতে পারেননি। কেননা তিনি অস্ত্রের বিরুদ্ধে, অর্থাৎ কেউ যদি আঘাত করে তাহলে তাকে সেই অস্ত্র দিয়ে আঘাত করতে হবে, এটাই ছিল তার প্রতিক্রিয়া। এবং তার ফলস্বরূপ আমরা লক্ষ্য করব যে গান্ধীজির যে মতাদর্শ, সেই মতাদর্শকে খণ্ডন করে তিনি পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং এই বিদ্রোহী মনোভাবকে কেন্দ্র করে ব্রিটিশ শাসকরা নেতাজি সুভাষচন্দ্রকে বারবার বন্দী করেছেন এবং 1940 সালে যখন তিনি ছাড় পেলেন তখন তাকে গৃহবন্দী করে রাখা হয় কলকাতার এলগিন রোডের বাড়িতে এবং সেখানে তিনি এক বছর ধরে তিনি ছদ্মবেশ ধারণ করেন। জিয়াউর রহমান এক মৌলভী সাহেবের ছদ্মবেশ ধরে সেখান থেকে তিনি চলে যান জাপানের উদ্দেশ্যে এবং সেখানে রাসবিহারী বসুর তত্ত্বাবধানে সেখানে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি হন। কিন্তু এই আজাদ হিন্দ ফৌজ শেষ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেনি। এরপর 1945 সালের 18 আগস্ট শোনা যায় যে তাইহাকু বিমানবন্দরের দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র নাকি মারা গিয়েছেন। কিন্তু
কংগ্রেস যে নেতাগুলো অনেকে মনে করেছিলেন যে না নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু আত্মগোপন করে রয়েছেন এবং পরবর্তীতে তিনি সেই আজাদ হিন্দ ফৌজ আবার গঠন করে পুনরায় যুদ্ধক্ষেত্রে নামবেন, কিন্তু সেটা আর হয়নি, সেটা থমকে গিয়েছিল। নেতাজির নামটি যখন সুভাষচন্দ্র বসু যখন জার্মানি অর্থাৎ জার্মানিতে গিয়েছিলেন, সেখানে জার্মানিতে ভারতীয় সেনারা, ভারতীয় সৈনিকরা তাকে নেতাজি নামটা দিয়েছিলেন। তাই নেতাজি আমাদের মধ্যে না থাকলেও নেতাজি আমাদের বাঙালির হৃদয়ে অর্থাৎ ভারতবাসী, সমগ্র বাঙালির হৃদয়ে ভারতবাসীর মনের মনিকথায় রয়ে যাবেন এবং আমাদের অনুপ্রেরণা হয়ে চিরদিন বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম।